Welcome to online class. I am Sukomal Sen, lecturer, Department of Accounting. Our topics: Intermediate Accounting, BB Honors second year, chapter Preparation of Cash Flow Statement. Preparation of Cash Flow Statement BB Honors এর একাধিক শ্রেণীতে এই চ্যাপ্টারটি আছে। পাশাপাশি BBS পাস কোর্সেও এই চ্যাপ্টারটি আছে। সুতরাং এটা একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যেহেতু আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব, আসো প্রথমে আমরা জেনে নেই ডেফিনেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। হোয়াট ইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট? এখানে দেখো থ্রি ইম্পর্টেন্ট ওয়ার্ড: ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ বলতে আমরা বুঝি নগদ এবং নগদ সমতুল্যকে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্ট কোনগুলো? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক বা ব্যাংক ব্যালেন্স, অ্যান্ড মার্কেটেবল সিকিউরিটিজ। বিভিন্ন ধরনের সিকিউরিটিজ আছে, এখানে মার্কেটেবল সিকিউরিটিজটা হলো ক্যাশ ইকুইভ্যালেন্ট। তারপরে আসো ফ্লো। ফ্লো মানে চেঞ্জ বা পরিবর্তন। এই পরিবর্তনটা পজিটিভ পরিবর্তন হইতে পারে, নেগেটিভ পরিবর্তন হইতে পারে। পজিটিভ চেঞ্জ, নেগেটিভ চেঞ্জ। পজিটিভ চেঞ্জ বলতে আমরা বুঝি ক্যাশ ইনফ্লো, আর নেগেটিভ চেঞ্জ হলো ক্যাশ আউটফ্লো। সুতরাং ফ্লোটা হলো চেঞ্জ বা পরিবর্তন, প্রবাহ। তারপরে আসো স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হলো ডকুমেন্টস, প্রমাণপত্র বা বিবরণী। সুতরাং আমি এই তিনটাকে বিশ্লেষণ করে বলতে পারি নগদ এবং নগদ সমতুল্যের পরিবর্তন দেখিয়ে যে প্রমাণপত্র প্রস্তুত করা হয়, অথবা যেই প্রমাণপত্রের মধ্যে নগদ এবং নগদ সমতুল্যের পরিবর্তন দেখানো হয়, তাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলবো। আর একটু ক্লিয়ার যদি আমরা করতে চাই, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট অফ অ্যান অর্গানাইজেশন দ্যাট present in detail the arrival, departure and change of cash at a particular time. অর্থাৎ কোন প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন, নির্গমন এবং নগদ অর্থের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে যে বিবরণীর মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে। এখন আসো আমরা জেনে নেই ক্লাসিফিকেশন অফ ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো নগদ প্রবাহের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিভাগ। নগদ প্রবাহকে, নগদ অর্থের আসা যাওয়াকে, আগমন নির্গমনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, পরিচালন কার্যক্রম হইতে নগদ প্রবাহ। দুই হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ কার্যক্রম হইতে নগদ প্রবাহ। তিন হলো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থায়ন কার্যক্রম হইতে নগদ প্রবাহ। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, আমি পরিচালন কার্যক্রম হইতে যে নগদ অর্থের আগমন নির্গমন গুলো ঘটে সেগুলো হলো ইনকাম স্টেটমেন্ট আইটেম এন্ড কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটিস আইটেম। তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা দেখাবো ইনকাম স্টেটমেন্ট আইটেম এন্ড কারেন্ট অ্যাসেট এন্ড কারেন্ট লাইবিলিটিস আইটেম গুলো। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ কার্যক্রম হইতে নগদ প্রবাহ। একটা ব্যবসার প্রয়োজনে বিভিন্ন স্থায়ী সম্পদের ক্রয় করার প্রয়োজন হইতে পারে এবং এগুলো বিক্রয় করা হইতে পারে। তাহলে স্থায়ী সম্পত্তির ক্রয় এবং বিক্রয় গুলো আমরা দেখাবো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এটা হলো বিনিয়োগ কার্যক্রম হইতে নগদ প্রবাহ। আমি যদি স্থায়ী সম্পত্তি ক্রয় করি তাহলে নগদ টাকা চলে যাবে, স্থায়ী সম্পত্তি বিক্রি করলে নগদ টাকা আসবে। সুতরাং আমি এখানে দেখিয়েছি লং টার্ম অ্যাসেট আইটেম। তাহলে লং টার্ম অ্যাসেট আইটেম গুলো আসবে হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 3 নাম্বার আছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থায়ন কার্যক্রম হইতে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম বলতে আমরা বুঝি ব্যবসায়ের মূলধন সংগ্রহের প্রয়োজন হবে, সুতরাং
মূলধন সংগ্রহ করা হইলে, মূলধন আনয়ন করা হইলে নগদ টাকা আসবে এবং পরিশোধ করা হইলে নগদ টাকা চলে যাবে। সুতরাং ব্যবসায়ের মূলধন সংগ্রহ এবং পরিশোধ সংক্রান্ত কার্যাবলী আমরা দেখাবো ফিনান্সিং অ্যাক্টিভিটিসে। এখানে আমি লিখেছি লং টার্ম লাইবিলিটিস অ্যান্ড ইকুইটিজ আইটেম, এইগুলো আসবে হলো ফিনান্সিং অ্যাক্টিভিটিসে। এখন আসো মেথড অফ প্রিপারিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রস্তুত করতে পারি দুইটি মেথডে, একটি হলো ইনডাইরেক্ট মেথড আর একটি হলো ডাইরেক্ট মেথড। একটি হলো ইনডাইরেক্ট মেথড আর একটি হলো ডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট মেথড অঙ্ক করার সময় শুধুমাত্র পার্থক্য হবে অপারেটিং অ্যাক্টিভিটিসে। ইনভেস্টিং অ্যান্ড ফিনান্সিং ইনডাইরেক্টে যা হবে ডাইরেক্টে তাই হবে। ইনভেস্টিং এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিসের কোনো পরিবর্তন হবে না মেথডের কারণে, শুধুমাত্র পরিবর্তন হবে অপারেটিং অ্যাক্টিভিটিস। ইনডাইরেক্ট মেথডটা কি? ব্যবসা প্রতিষ্ঠানে সরাসরি নগদ প্রাপ্তি পরিশোধ এখানে দেওয়া থাকবে না, ব্যবসায় নিট ইনকাম দেওয়া থাকবে, নিট ইনকামকে নিট ক্যাশে রূপান্তর করে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ণয় করতে হবে। এই যে পদ্ধতিটা সেটা হলো ইনডাইরেক্ট পদ্ধতি। ডাইরেক্ট পদ্ধতি হলো ব্যবসায়ে নগদ প্রাপ্তি পরিশোধ থেকে মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় পরিশোধ, এইগুলো সমন্বয় করে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা বের করব। এই যে পদ্ধতিটা সেটা হলো ডাইরেক্ট মেথড। তাহলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মেথড যেই মেথডে আমরা অঙ্ক করি না কেন, শুধুমাত্র পার্থক্য হবে অপারেটিং অ্যাক্টিভিটিসে। ইনভেস্টিং এবং ফিনান্সিং এ কোনো পার্থক্য পরিবর্তন হবে না। এখন আসো আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে যে তথ্যের প্রয়োজন হবে, এই তথ্যগুলো আমরা কোথা থেকে কিভাবে পেতে পারি। এখানে আমি দেখিয়েছি 3 সোর্স অফ ইনফরমেশন টু প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে গেলে আমাদের যে তথ্যের প্রয়োজন হবে, এই তথ্যগুলো আমরা 3টা সোর্স থেকে পেতে পারি। 1 নাম্বার কম্পারেটিভ ব্যালেন্স শিট অথবা 2 ইয়ার ব্যালেন্স শিট। আমার প্রশ্নের মধ্যে কম্পারেটিভ ব্যালেন্স শিট মানে 2টা বছরের ব্যালেন্স শিট দেওয়া থাকবে, তাহলে ওই ব্যালেন্স শিট থেকে আমরা তথ্যগুলো পেতে পারি। আমরা আগেই বলেছি ফ্লো মানে হলো পরিবর্তন। এই 2টা ব্যালেন্স শিটের মাধ্যমে, এই 2টা ব্যালেন্স শিটের মধ্যে আমরা জানি ব্যালেন্স শিটের মধ্যে থাকে সম্পত্তি এবং দায়গুলো। এই দায়ের এবং সম্পত্তির যে পরিবর্তন হয়, যেটুকু পরিবর্তন হবে, পরিবর্তনগুলো নিয়ে আমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে হবে। সুতরাং কম্পারেটিভ ব্যালেন্স শিট প্রশ্নপত্রে দেওয়া থাকবে। 2 নম্বরে দেওয়া থাকবে কারেন্ট ইয়ার ইনকাম স্টেটমেন্ট ডাটা, চলতি বছরে আয় বিবরণীর যে তথ্যগুলো, সেই তথ্যগুলো প্রশ্নে দেওয়া থাকবে। 3 নম্বরে দেওয়া থাকবে এডিশনাল ডিটেইল ইনফরমেশন, অতিরিক্ত কিছু তথ্য দেওয়া থাকবে, সমন্বয় দেওয়া থাকবে টু ডিটারমাইন হাউ দ্য কোম্পানি প্রোভাইডেড অর ইউজ ক্যাশ ডিউরিং দ্য পিরিয়ড। এখন আসো আমি এখানে ইনডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করার একটা নমুনা ছক দিয়েছি। আমরা এই নমুনা ছকটি নিয়ে আলোচনা করি। দেখো, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো আন্ডার ইনডাইরেক্ট মেথড। 1 নম্বরে আমরা আগেই বলেছি ক্যাশ ফ্লোকে আমরা 3 ভাগে ভাগ করব, অপারেটিং, ইনভেস্টিং এন্ড ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে প্রথমে আমরা এখানে লিখলাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। যেহেতু আমরা ইনডাইরেক্ট মেথডে করব, ইনডাইরেক্ট মেথডে আগে আমরা বলেছি নিট ইনকামের সাথে অনগদ লেনদেনগুলো সমন্বয় করে আমাকে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসটা নির্ণয় করতে হবে। সুতরাং নিট ইনকাম সেটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে। তাহলে প্রশ্নপত্র থেকে আমরা প্রথমে নিট ইনকাম লিখব। এই নিট ইনকামের সাথে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসিল নিট ইনকাম টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। নিট ইনকামকে আমরা নিট ক্যাশে রূপান্তর করার জন্য যে সমন্বয়গুলো দরকার, সেইগুলো সমন্বয় করে, সমন্বয় সাধন করে, আমরা জানি সমন্বয় শব্দের অর্থ হলো যোগ বিয়োগ করা। তাহলে এইগুলো যোগ বিয়োগ করে আমাকে নিট ক্যাশের পরিমাণ বের করতে হবে। এখানে যোগ হবে কি, অ্যাড হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অবচয়, অবচয়ের ফলে নিট ইনকাম কমে যায়, খরচ হিসেবে দেখানো হয়, বাট কারবার থেকে নগদ টাকা কমে না। সুতরাং নিট ইনকামের সাথে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যোগ হবে। অ্যামোর্টাইজেশন এক্সপেন্স অবলোকন, এটাও একই রকম, সুতরাং এটা যোগ হবে। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট,
ফিক্সড অ্যাসেট বিক্রি করে লস হয়েছে, কিন্তু নগদ টাকা কমে নাই, সুতরাং যোগ হবে। ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, চলতি সম্পত্তি হ্রাস পেয়েছে, যোগ হবে। ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, সেটা যোগ হবে। কারেন্ট লাইবিলিটিস কোনগুলো সেগুলো আমরা জানি, অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, অ্যাক্রুড এক্সপেন্স ইত্যাদি, যোগ হবে। লেস হবে ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, যদি চলতি সম্পত্তি কমে যায় তাহলে নগদ টাকা কমে যাবে। অ্যাকাউন্টস পেবল কমে যায় কেন? পরিশোধ করা হইলে, পরিশোধ করলে নগদ টাকা কারবার থেকে চলে যাবে। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, তাহলে কারেন্ট অ্যাসেট কোনগুলো? কারেন্ট অ্যাসেট অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, ইনভেন্টরিজ, প্রিপেড এক্সপেন্স ইত্যাদি। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যদি বাড়ে অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পাইল। অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে হলো সেলস এর সম্পর্ক, সেলস বৃদ্ধি পেয়েছে, দেনাদার বৃদ্ধি পেয়েছে, বাট নগদ টাকার কোনো পরিবর্তন হয় নাই। আয় বেড়েছে কিন্তু নগদ টাকা আসে নাই, সুতরাং এটা বিয়োগ করতে হবে। গেইন অন সেল অফ এনি ফিক্সড অ্যাসেট, কোন স্থায়ী সম্পত্তি বিক্রয়ের ফলে লাভ হয়েছে, সুতরাং যেহেতু স্থায়ী সম্পত্তি বিক্রয় করা হয়েছে সুতরাং এটা মূলধন জাতীয় লেনদেন, এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে, সুতরাং এখান থেকে সেটা বাদ দিতে হবে। এখন বাদ দেওয়ার পরে যোগ বিয়োগ করার পরে যদি প্লাসের ব্যালেন্স হয় তাহলে আমরা লিখবো নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, এবং যদি মাইনাসের ফিগার আসে তাহলে আমরা লিখবো নিট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন প্লাসের ব্যালেন্সও আসতে পারে, মাইনাসের ব্যালেন্স আসতে পারে। প্লাসের আসলে লিখবো আমরা নিট ক্যাশ প্রোভাইডেড, মাইনাসের আসলে আমরা লিখবো নিট ক্যাশ ইউজড। এখন প্রোভাইডেড লিখবো না ইউজড লিখবো সেটা ব্যালেন্সের উপর নির্ভর করবে, সেটা ব্যালেন্সের উপর নির্ভর করবে। এখন আসো 2 নাম্বার, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ কার্যক্রম হইতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হলো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়। স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করা হয় নগদ টাকা চলে যায় এবং বিক্রয় করা হলে নগদ টাকা আসে। সুতরাং এখানে দেখো যোগ হবে ক্যাশ রিসিভ ফ্রম সেল অফ এনি ফিক্সড অ্যাসেট, কোন স্থায়ী সম্পত্তি বিক্রয় করলে নগদ টাকা আসবে, যোগ হবে। ক্যাশ রিসিভ ফ্রম সেল অফ এনি ট্রেডিং সিকিউরিটিস, বিভিন্ন ধরনের সিকিউরিটিজ আছে, ট্রেডিং সিকিউরিটিজ মানে বিনিয়োগ, বিনিয়োগ বিক্রি করে ভাঙিয়ে যদি ভাঙানো হয় তাহলে নগদ টাকা আসবে, সুতরাং যোগ হবে। লেস ক্যাশ পারচেজ অফ এনি ফিক্সড অ্যাসেট, যদি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয় নগদ টাকা চলে যাবে, সুতরাং যোগ বিয়োগ করার পরে এখন প্লাসের ব্যালেন্স আসতে পারে, মাইনাসের ব্যালেন্স আসতে পারে। প্লাসের ব্যালেন্স আসলে আমরা লিখবো নিট ক্যাশ প্রোভাইডেড, আর মাইনাসের আসলে আমরা লিখবো নিট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 3 নম্বরে আসো ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, অর্থায়ন কার্যক্রম হইতে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম হলো আমার ব্যবসায়ের মূলধন সংগ্রহ করতে হবে এবং এগুলো যদি পরিশোধ করা হয় পরিশোধ করতে হবে। সুতরাং আমরা মূলধন সংগ্রহ করতে পারি কমন স্টক ইস্যু করে, ডিবেঞ্চার ইস্যু করে, বন্ড ইস্যু করে, এগুলো ইস্যু করলে নগদ টাকা আসবে, সুতরাং যোগ হবে। অ্যাড ক্যাশ রিসিভ ফ্রম ইস্যুয়েন্স অফ কমন স্টক, ক্যাশ রিসিভ ফ্রম ইস্যুয়েন্স অফ ডিবেঞ্চার, ক্যাশ রিসিভ ফ্রম ইস্যুয়েন্স অফ বন্ডস পেবল, যেহেতু এইগুলোর ফলে কারবারের নগদ টাকা আসতেছে সুতরাং এইগুলো যোগ হবে। এবং চলে যাবে নগদ টাকা চলে যাবে লেস পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড, আমরা লভ্যাংশ বাবদ যদি নগদ টাকা পরিশোধ করি তাহলে কারবার থেকে নগদ টাকা চলে যাবে, সুতরাং এটা লেস হবে। ক্যাশ পেইড ফর ট্রেজারি স্টক, ট্রেজারি স্টকের টাকা যদি নগদে পরিশোধ করা হয় কমে যাবে। রিডেমশন অফ বন্ডস পেবল, রিডেমশন মানে হ্রাস করা, বন্ডের টাকা যদি আমরা হ্রাস করি, বন্ডের টাকা যদি আমরা পরিশোধ করে দেই তাহলে কারবার থেকে নগদ টাকা চলে যাবে। সুতরাং নগদ প্রাপ্তি নগদ পরিশোধ যোগ বিয়োগ করার পরে প্লাসের ব্যালেন্স হইতে পারে, মাইনাসের ব্যালেন্স হইতে পারে। সুতরাং যদি প্লাসের ব্যালেন্স হয় আগের মতোই নিট ক্যাশ প্রোভাইডেড, মাইনাসের হইলে নিট ক্যাশ ইউজড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এখন আমরা 3টা কার্যক্রম হইতে নগদ প্রবাহ আমরা পাইলাম। 1 ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, 2 নম্বরে আমরা পেয়েছি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, 3 নম্বরে আমরা পেয়েছি ব্যালেন্স ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই 3টা ব্যালেন্স একসাথে যোগ করলে পাওয়া যাবে নিট ক্যাশ বা টোটাল ক্যাশ ইনক্রিজ অর ডিক্রিজ। যদি প্লাসের ব্যালেন্স হয় তাহলে হবে টোটাল ক্যাশ ইনক্রিজ, আর যদি মাইনাসের হয় তাহলে হবে টোটাল ক্যাশ ডিক্রিজ। এই ব্যালেন্সের সাথে আমরা কি করব, ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করব, যোগ করলে পাওয়া যাবে
টোটাল এন্ডিং ক্যাশ ব্যালেন্স। যেহেতু কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া থাকবে, ওপেনিং ক্যাশ ব্যালেন্স বলতে আমি আগের বছরের ব্যালেন্স শিটের ক্যাশ ইন হ্যান্ড কে বুঝি, আর এন্ডিং ক্যাশ ব্যালেন্স বলতে আমি পরের বছরের ব্যালেন্স শিটের ক্যাশ ইন হ্যান্ড কে আমি বুঝি। সুতরাং ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করলে এন্ডিং ক্যাশ ব্যালেন্সের সাথে মিলে যাবে প্রশ্নপত্রে যে এন্ডিং ক্যাশ ব্যালেন্স দেওয়া থাকবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা অঙ্কটা সঠিক হয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারবো। ওপেনিং ক্যাশ ব্যালেন্স যোগ করার পরে যদি এন্ডিং ব্যালেন্সের সমান হয় তাহলে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি যে অঙ্কটা হয়ে গেছে বা মিলে গেছে। সুতরাং আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা অবশ্যই এইগুলো বাসায় এক্সারসাইজ করবে। আজকে যেটুকু বুঝিয়েছি সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। ধন্যবাদ।